ময়দান ফিল্মটি শুরু হয় 1952 সাল থেকে, যেখানে আমরা সবাই দেখতে পাই যে ইউরোপের ফিনল্যান্ড দেশে ইন্ডিয়া বনাম ইউগোস্লাভিয়ার ম্যাচ চলছে। এখানে ফুটবল ম্যাচ চলছিল, কিন্তু এই ফুটবল ম্যাচটিতে ইন্ডিয়ার পারফরমেন্স অনেক ডাউন ছিল আর ইন্ডিয়ান ফুটবল টিম অনেক বাজেভাবে হেরে যায়। কিন্তু তখন আমরা এর কারণটাও দেখতে পাই। আমরা দেখতে পাই যে ইউগোস্লাভিয়ার মেম্বার্স অনেক বেশি শক্ত সামর্থ্য ছিল আর ওদের কাছে সমস্ত শুজ আর প্রপার গিয়ার্স ছিল। অন্যদিকে ইন্ডিয়ান টিম মেম্বার্সদের কাছে কিছুই ছিল না, পায়ের জুতো ছিল না, যার জন্য তারা সবাই খালি পায়ে খেলছিল। আর এই কারণে ইন্ডিয়ান টিম মেম্বার্সদের অনেক চোট লাগে আর খেলতে অনেক প্রবলেম হচ্ছিল। তার উপরে অপরদিকে টিমের যে প্লেয়ার্সরা ছিল ওরা জেনে বুঝে ইন্ডিয়ান প্লেয়ার্সদের ধাক্কা মারে আর ওদের পাও জুতো দিয়ে মারিয়ে দেয়, যার জন্য ইন্ডিয়ান প্লেয়ার্স আরো বেশি ইনজুর্ড হয়। কিন্তু এইসবের পরেও ইন্ডিয়া টিম 1 গোল করে, কিন্তু তখনই ইউগোস্লাভিয়া টিম 10 গোল করে দেয় আর তারা এই ম্যাচটা জিতে যায়। আর ইন্ডিয়ার ফুটবল টিম 1952 সালের অলিম্পিক থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা সবাই ইন্ডিয়াকে দেখতে পাই, যেখানে আমাদেরকে কলকাতা শহর দেখানো হয়। এখানে দেখা যায় একজন লোক যার নাম গিজরাজ রাও। তিনি ইন্ডিয়াতে অনেক উচ্চমানের একজন জার্নালিস্ট। এজন্য তিনি নিউজ পেপারসে প্রিন্ট করে যে ইন্ডিয়া অলিম্পিক্সে অনেক খারাপভাবে হেরে গেছে, এর জন্য ইন্ডিয়া টিমকে লজ্জা পাওয়া উচিত। যদিও তিনি এমনটা লেখেন, কিন্তু তিনি হয়তো জানেন না যে ইন্ডিয়ান ফুটবল টিমকে কি কি চ্যালেঞ্জ করতে হচ্ছে। এর পরের সিনে আমরা কলকাতা শহরে ইন্ডিয়ান ফুটবল টিম ফেডারেশন দেখতে পাই, যেখানে ফেডারেশনের সদস্যরা নিজেদের টিমের খারাপ পারফরমেন্সের ব্যাপারে ডিসকাস করছিলেন। এখানে এদের সাথী ফেডারেশনের প্রেজেন্টও উপস্থিত ছিলেন আর ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ সেখানে ছিলেন। ইন্ডিয়ান ফুটবল টিমের যে কোচ ছিলেন তার নাম এস.এ. রহিম, আর এই ক্যারেক্টারটিকেই অজয় দেবগন প্লে করেছেন। এই পুরো মুভির মধ্যে যে সকল ইভেন্টস দেখানো হয়েছে তা সম্পূর্ণভাবে বেসড অন এক্সট্রা অর্ডিনারি ট্রু ইভেন্টস। যেমনটা অজয় দেবগন যাকে প্লে করছেন অর্থাৎ এস.এ. রহিম, সত্যিই তিনি 1950 থেকে 1960-এর ভেতরে ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ ছিলেন। তো টপিকে ফিরে এসে আমরা দেখতে পাই যে দেশের প্রেসারের কারণে ফেডারেশন সদস্যরা অনেক আলোচনা করছিলেন। তারা সবাই বলে যে অলিম্পিক্সে ইন্ডিয়া অনেক বাজেভাবে হেরেছে, এজন্য এখন কাউকে তো এর দায়িত্ব নিতে হবে। তখন আমরা দেখতে পারি ফেডারেশনের একজন মেম্বার যার নাম শুভঙ্কর, মানে এই ব্যক্তি, তিনি পুরো ফেডারেশনকে জানান যে ইন্ডিয়া ফুটবল টিম হেরেছে, যার কারণ কোচ তাদেরকে ভালোভাবে ট্রেনিং দেননি আর এজন্য সম্পূর্ণ ভুল কোচেরই। শুভঙ্করের কথা শুনে বাকি সদস্যরাও তার সাথে সম্মত হয়। তারাও এটা বলতে শুরু করে যে সব ভুল করেছেন কোচ। কিন্তু আবার এরপরেই অজয় দেবগন অর্থাৎ এস.এ. রহিম বলেন যে যদি আপনাদের সবার ব্লেম আমার উপরেই ফেলতে হয় তো আমি ব্লেম নিতে রাজি আছি, কিন্তু যদি দায়িত্ব আমার হয় তো আগে থেকে প্লেয়ারও আমি সিলেক্ট করব। এটা শোনার পর ফেডারেশন সদস্যরা রাজি হয় আর তারা সবাই কোচ এস.এ. রহিমকে টিম সিলেক্ট করার সুযোগ দেয়। কিন্তু এই মিটিংয়ের মধ্যে যে ফেডারেশন মেম্বার ছিলেন তিনি বারবার কোচকে এই বলে ব্লেম করছিলেন যে এই সব করেও কিছু হবে না, তিনি এই সব করে শুধু নিজের ভুলগুলোকে লুকানোর চেষ্টা করছেন। কিন্তু এরপরই অজয় দেবগন অর্থাৎ কোচ এস.এ. রহিম এই কথাটি ডিসকাস করেন। তিনি পুরো ফেডারেশনকে জানান যে ইন্ডিয়া ফুটবল টিম অলিম্পিকে হেরে গেছে, এর কারণ তিনি একা নন, কিছু বড় কারণ আছে। যেমন ইন্ডিয়ান ফুটবল টিমের মেম্বারদের পায়ে বুটস পর্যন্ত নেই, আর বুটস ছাড়া তারা ফুটবল কিভাবে খেলতে পারে। এছাড়াও আমাদের প্লেয়ার্সদের শুধু 70 মিনিট পর্যন্ত ট্রেনিং হয়, যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ 90 মিনিটের হয়ে থাকে, আর এদের সাথীরা ওই ইন্টারন্যাশনাল লেভেলে খেলার সুযোগ অনেক কমই পায়, যে কারণে তাদের বেশি এক্সপিরিয়েন্সও নেই। কিন্তু সব থেকে বড় কথা তো এই যে ফেডারেশন মেম্বাররা অনেক সময় ধরে প্লেয়ারদের চেঞ্জ করে না, কারণে যে পুরানো খেলোয়াড়রা তারা টিমে থেকে যায় আর যারা নতুন খেলোয়াড় যারা খুব ভালো খেলতে পারে ওদের কখনো খেলার সুযোগই হয় না। এ কারণে তিনি চান যে তিনি টিমের মেম্বারদের নিজেই সিলেক্ট করবেন, আর এমনটা করে তিনি ইন্ডিয়ান ফুটবল টিমকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন। তারপর এটা বলে কোচ এস.এ. রহিম ওখান থেকে চলে যান। তিনি বাইরে আসতেই আমরা দেখি যে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে আসেন, আর তিনি কোচ রহিমকে বলেন যে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা একদমই ঠিক নিয়েছেন,
আমি আপনাকে সাপোর্ট করি। তারপর কোচ রহিম তাকে জানান আমাদের দেশ ইন্ডিয়া না সব থেকে বড় আর না আমাদের দেশের মিলিটারি সবার থেকে স্ট্রং, এ কারণে অর্ধেকেরও বেশি দুনিয়া আমাদেরকে জানেও না, কিন্তু ফুটবল গেম পুরো দুনিয়া খেলে আর এ কারণে ফুটবল আমাদের সুযোগ। যদি আমরা ফুটবল ভালো খেলি তো এতে আমাদের দেশ ইন্ডিয়ার পুরো দুনিয়াতে পরিচয় মিলবে আর এভাবে ইন্ডিয়া ফুটবল টিমও অনেক এগিয়ে যেতে পারবে। এসব বলার পরে কোচ রহিম ওখান থেকে চলে যান আর তিনি সোজা হায়দ্রাবাদ নিজের বাড়ি ফিরে যান। আমরা জানতে পারি কোচ রহিমের ফ্যামিলিতে তার একটি ছেলে, একটি মেয়ে, তার মা আর তার স্ত্রী থাকে। তারা একসাথে অনেক খুশিতেই থাকে। এরপর কোচ রহিম ফ্যামিলির সাথে কিছু সময় কাটানোর পরেই তিনি প্লেয়ার্সদের খুঁজতে তল্লাশিতে বেরিয়ে পড়েন। তিনি ট্রাভেলই করছিলেন, তো তিনি রাস্তায় একটি ছেলেকে দেখতে পান যার বয়স সবেমাত্র 18-19 বছরের মধ্যে হবে। আর তিনি দেখেন যে ওই বাচ্চা ছেলেটি ফুটবল নিয়ে খেলছিল আর ছেলেটি ফুটবলকে অনেক চমৎকার কৌশলে কিক করছিল। তবে ওর সাথে আরও কিছু বাচ্চারা ছিল, কিন্তু কেউ ওর কাছ থেকে বল ছিনিয়ে নিতে পারছিল না। ও বলের সাথে অনেক ভালোভাবে প্র্যাকটিস করে যাচ্ছিল, কিন্তু তিনি দেখলেন যে ওই বাচ্চাটি অল্প সময়ের মধ্যেই ক্লান্ত হয়ে গেছে। তারপর তিনি ওই বাচ্চাটির কাছে যায় আর ওর সাথে দেখা করে ওর নাম জিজ্ঞাসা করে, যেখান থেকে আমরা জানতে পারি যে ওই ছেলেটির নাম তুলসী দাস বলরাম। কোচ রহিম তাকে বলেন যে সে খুব ভালো খেলে, কিন্তু তার মধ্যে স্টামিনার ঘাটতি আছে। আর তিনি এটাও দেখে নিয়েছে তুলসী দাস বেশ দরিদ্র। তিনি দেখেন যে তুলসী দাস বলরাম চায়ের ভিতরে পানি মিলিয়ে তাতে বিস্কুট ডুবিয়ে খেতে থাকে। কোচ রহিম তাকে বলে যে সে কি ইন্ডিয়ার হয়ে খেলতে চায়, তো নিজের গেমের লেভেল উঁচু করতে হবে, যেখান থেকে তুলসী দাস বলরাম রাজি হয়ে যায়। এই কারণে ওকে টিমে সিলেক্ট করে নেয় আর এভাবেই কোচ রহিম তার টিমের প্রথম প্লেয়ারকে পান। এরপর ধীরে ধীরে কোচ রহিম অন্য ফুটবল টিমের কাছে যায় আর স্টেট লেভেলের প্লেয়ার্সদের খুঁজতে থাকে। তারপর তিনি আরও বেশ কিছু প্লেয়ার পান। পরে তিনি জানতে পারেন যে কলকাতা স্টেট ফুটবল টিম থেকে এক প্লেয়ার খেলা করে যার নাম পিকে ব্যানার্জি, আর ওই প্লেয়ার খুবই সুন্দর খেলে। এ কারণে কোচ রহিম তার কাছে যায় আর তার ম্যাচ দেখে তিনি বুঝে যান যে পিকে ব্যানার্জি আসলেই অনেক ভালো খেলে। এ কারণে কোচ রহিম ওকেও রিক্রুট করে নেয়। ধীরে ধীরে তার সম্পূর্ণ টিম গড়ে ওঠে। এরপর 4 বছর পেরিয়ে যায়। সাল 1952 থেকে 1956 চলে আসে। তবে এখন কোচ রহিমের টিম সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। এজন্য কোচ রহিম তার পুরো টিমকে ইন্ট্রোডিউস করায়। এখন যদিও এখানে আমাদেরকে টিমের সব মেম্বার্সদের ব্যাপারে ডিটেলস তো জানানো হয় না, কিন্তু তারপরেও ফুটবল টিমের কিছু এমন মেম্বার্স ছিল যাদের নামও বলা হয় আর মুভিতে তাদের উপর কিছুটা ফোকাসও করা হয়। আর এদের মধ্যে কিছু মেম্বার হয় পিকে ব্যানার্জি, নেভাল ডিসুজা, তুলসী দাস বলরাম এবং টিমের গোলকিপার হয় পিটার থাংরাজ, যে টিমের ভেতরে সবার থেকে লম্বা ছিল। এরপর আমরা জানতে পারি যে 1956-এ অলিম্পিক শুরু হয়ে গেছে আর এবার অলিম্পিক হচ্ছে অস্ট্রেলিয়াতে, যেখানে যাওয়ার জন্য টিম সম্পূর্ণভাবে তৈরি ছিল। কিন্তু যাওয়ার আগে একটি পার্টি হয়, যে পার্টিতে টিমের সমস্ত মেম্বাররা ছিল আর এই পার্টিতে ওই জার্নালিস্টও ছিল। ফিল্মের শুরুতে যিনি ইন্ডিয়ার উপরে নিউজ ছাপিয়েছিলেন ওই জার্নালিস্টের নাম গিজরাজ রাও। আর এখানে এসে গিজরাজ রাও সোজা কোচ রহিমের সাথে দেখা করে আর কথায় কথায় তিনি ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে ব্যঙ্গ করে। টিমের সদস্য তুলসী দাস বলরাম ও যেহেতু অনেক দরিদ্র পরিবার থেকে এসেছে, এ কারণে তিনি ওর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলেন। কিন্তু এটা শুনে কোচ রহিম তাকে জবাব দেন, যে ব্যাপারে আমরা জানি না সে ব্যাপারে আমাদের বলা উচিত না। কিন্তু আমরা দেখতে পাই যে এটা শুনে গিজরাজ রাও এর অনেক রাগ হয়, কিন্তু লেটার অন স্টোরি এগিয়ে চলে আর ইন্ডিয়ান ফুটবল টিম 1956-এর অলিম্পিক খেলতে অস্ট্রেলিয়াতে যায়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ইন্ডিয়ার ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে হয়, কিন্তু এখানে আমরা দেখি যে ম্যাচ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ান ফুটবল টিম মেম্বার্স ইন্ডিয়ান ফুটবল টিমের মেম্বার্সদের নিয়ে ব্যঙ্গ করতে থাকে। কিন্তু এই ম্যাচেই আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান ফুটবল টিমের প্লেয়ার্স অস্ট্রেলিয়ান টিমকে অনেক বাজেভাবে হারিয়ে দেয়। আর এই ম্যাচেই আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান ফুটবল টিমের প্লেয়ার নেভাল ডিসুজা হ্যাট্রিকও করে নেয়। এই ম্যাচে ইন্ডিয়ার পারফরমেন্স অনেকটা ভালো হয়
আর এই কারণে ওভারঅল এই অলিম্পিকে ইন্ডিয়া জিততে পারে না, কিন্তু তবুও যেখানে ইন্ডিয়া লাস্ট পজিশনে আসতো সেখানে এখন ইন্ডিয়ার পারফরমেন্স অনেক উপরে চলে এসেছে, আর পজিশন ওয়াইজ ইন্ডিয়া চতুর্থ পজিশনে এসে যায়। এদিকে সবকিছু ভালোই চলছিল, কিন্তু তখনই আমরা ইন্ডিয়াতে গিজরাজ রাওয়ের সিন দেখতে পাই, অর্থাৎ ওই নিউজ জার্নালিস্ট যিনি এখানে শুভঙ্করকে দেখা করতে ডাকেন। আর এই শুভঙ্কর ফেডারেশনের সেই মেম্বার যিনি কোচ রহিমের বিরুদ্ধেই সবসময় থাকেন। এখানে গিজরাজ রাও এই কথার ফায়দা ওঠায়, আর তিনি শুভঙ্করকে বলেন যে তিনি যে কোনো কিছু করে কোচ রহিমকে তার পদচ্যুত করতে হবে, আর যদি তিনি এমনটা করেন তো তাকে প্রেজেন্ট বানিয়ে দেবে। অন্যদিকে দেখি যে কোচ রহিম তার বাড়ি ফিরে এসেছে, আর এখানে তিনি জানতে পারেন তার ছেলেরও ফুটবল খেলায় অনেক আগ্রহ আছে, আর এই কারণে তার ছেলে তাকে বলে সেও ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলতে চায়। কিন্তু এর উপর কোচ রহিম বলে যে তিনি তাকে তখনই সিলেক্ট করবেন যখন ও ভালো খেলবে। এই কারণে কিছুদিন পরে দেখতে পাই কোচ রহিমের ছেলের ফুটবল ম্যাচ চলছে, যেটা ছিল স্টেট লেভেলের ম্যাচ, আর এই ম্যাচে তার ছেলে অনেক ভালোই পারফরমেন্স করে। এই কারণে নর্মাল প্রসিডারের সাহায্যে ওরও ইন্ডিয়ান টিমে সিলেকশন হয়ে যায়। এরপরে দেখতে দেখতেই সাল 1960 চলে আসে, আর আমরা দেখি এখন কোচ রহিম ইন্ডিয়ান ফুটবল টিমের ভেতরে আরো অনেক মেম্বার্সদের অ্যাড করে নিয়েছে। এখন যেহেতু আগামী কিছু বছরগুলোতে অনেকগুলো বড় বড় ম্যাচ হতে চলেছে, এ কারণে তিনি সব প্লেয়ারদের ট্রেনিং করাচ্ছিলেন। এভাবে কোচ রহিমের টিম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। এবছর সাল 1960 এর মধ্যে আবার অলিম্পিক হয়। এ কারণে অলিম্পিক খেলার জন্য পুরো ফুটবল টিম রোমে যায়, কিন্তু এই অলিম্পিকে ইন্ডিয়ার ম্যাচ ফ্রান্সের সাথে হয়। কিন্তু ফ্রান্সের টিম অনেক চমৎকার একটি টিম। এ কারণে যখন এই ম্যাচটি খেলা হয় তখন এই ম্যাচে ইন্ডিয়া তার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু এত চেষ্টার পরেও ওরা এই ম্যাচটিকে ড্র করতে পারে। এখন যেহেতু পয়েন্টের দিক থেকে ফ্রান্স এগিয়ে রয়েছে, এই কারণে ম্যাচ ড্র হওয়ার পরেও ফ্রান্স জিতে যায়। এখন যদি ইন্ডিয়ার ম্যাচ ফ্রান্সের সাথে না হতো আর অন্য কোনো দেশের সাথে হতো, তো ধীরে ধীরে ইন্ডিয়া ম্যাচে আরো অনেক এগিয়ে যেতে পারত, আর তারা অলিম্পিক্সে আরো উপরের পজিশনে আসতে পারত। কিন্তু ফ্রান্সের মতো টিমের সাথে ম্যাচ হওয়ার কারণে ইন্ডিয়ার এখানে অনেক বড় ডিসঅ্যাডভান্টেজেস হয়, আর ইন্ডিয়ান ফুটবল টিম অবশেষে এই ম্যাচ হেরে যায়। কিন্তু এখানেই পুরো গ্রাউন্ডে দেখা যায় ইন্ডিয়ার চমৎকার প্রদর্শনীর জন্য এখানে যতগুলো দর্শক ছিল তারা সবাই ইন্ডিয়ান টিমের নাম চিৎকার করে বলতে থাকে। কমেন্টেটরও এটা জানায় যে সবাই জানে যে ফ্রান্স নাম্বার 1 টিম, কিন্তু তারপরেও ইন্ডিয়া টিম যে পারফরমেন্স দেখিয়েছে তা অনেকটাই চমৎকার। এরপরে আমাদের ইন্ডিয়ার সিন দেখানো হয়, যেখানে ফেডারেশনের মিটিং চলছিল। যেহেতু আমরা সবাই জানি যে ইন্ডিয়ার পারফরমেন্স তো অনেক ভালো হচ্ছিল, কিন্তু তারপরেও তারা ম্যাচ হেরেছে, আর এই কারণে ফেডারেশনের মেম্বার শুভঙ্কর যে নিউজ জার্নালিস্ট গিজরাজ রাওয়ের সাথে হাত মিলিয়েছে, তিনি প্রথম থেকেই কোচ রহিমের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। তিনি এই মিটিংয়ে সবাইকে নিজের পক্ষে নিয়ে আসে, আর তিনি সবাইকে বলেন এই সব কিছুতে কোচ রহিমের ভুল হয়েছে। অনেক বছর পেরিয়েছে তাও ইন্ডিয়ান টিম জিতছে না, এজন্য কোচ পজিশন থেকে তাকে অপসারণ করা উচিত। কোচ রহিম বলেন তার টিম অনেক দক্ষ হয়েছে, আর এ কারণে ভবিষ্যতে ইন্ডিয়ান টিম জিতেও দেখাবে। কিন্তু এবার তার কথা কেউ শোনে না, আর তারা সবাই মিলে কোচ রহিমকে কর্মচ্যুত করে দেয়। তিনি যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন তার অনেক বেশি কাশি শুরু হয়, আর যখন এ ব্যাপারে চিকিৎসা নিতে যান তখন তিনি জানতে পারেন যে তার লাং ক্যান্সার হয়েছে। এরপর তিনি 1-1.5 বছরের মধ্যে হয়তো মারা যাবেন। এখন কোচ রহিম সম্পূর্ণভাবে ভেঙে পড়েন, আর তিনি তার ফ্যামিলির কাছে যান, আর তাদেরকে সব কথা জানিয়ে তিনি তখন শান্তিতে তার পরিবারের সাথে থাকতে শুরু করেন। কিন্তু তার ফ্যামিলি দেখতে পায় যে কোচ রহিম অনেকটাই উদাস থাকেন। এই কারণে কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর কোচ রহিমের ওয়াইফ তাকে বলেন যে তিনি জানেন যে কোচ রহিম তার নিজের কাজ অনেক পছন্দ করেন, আর এজন্য তিনি চান যে তিনি এভাবে ঘরে উদাস হয়ে বসে না থাকুক, তথাপি তিনি বাইরে যাক এবং নিজের কোচের পজিশনটা ফিরিয়ে নিক, আর ইন্ডিয়া ফুটবল টিমকে আবার কোচ করুক। এটা শোনার পর কোচ রহিমেরও মোটিভেশন হয়, তিনি আবারও ফেডারেশনের কাছে আসে। কিন্তু এত মাস পেরিয়ে যাওয়ার পরে তিনি এসে দেখেন যে এখন ফেডারেশনের ভেতরে অনেক পরিবর্তন হয়েছে, আর সে পরিবর্তনগুলো এমন ছিল
হয়েছিল ফেডারেশনের যে পুরনো প্রেসিডেন্ট ছিলেন তাকে সরানো হয়েছে আর শুভঙ্করকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। এই কারণে কোচ রহিম যখন এখানে ফেডারেশনে আসেন তখন শুভঙ্কর যে প্রেসিডেন্ট হয়েছে তিনি তার কোনো কথাই শোনেন না। এ কারণে কোচ রহিম সোজা ফর্মাল প্রেসিডেন্টের কাছে যান আর তিনি তাকে রিকোয়েস্ট করেন যে তিনি তার মিটিং করিয়ে দিক। এজন্য পুরনো প্রেসিডেন্ট কোচ রহিমের সাথে ফেডারেশনে আসে আর তিনি সবাইকে কনভিন্স করিয়ে নেন মিটিং করানোর জন্য। কিন্তু শুভঙ্কর তার কোনো কথা শোনে না আর তিনি কোচ রহিমকে বলেন তিনি নতুন কোচ খুঁজে নিয়েছেন, এই কারণে এখন তিনি তাকে রাখতে পারবেন না। কিন্তু যিনি পুরনো প্রেসিডেন্ট ছিলেন তিনি সবাইকে এগ্রি করিয়ে নেন এবং সবাইকে বলেন যে কোচ রহিমকে একটি শেষ সুযোগ দেওয়া উচিত। আর কোচ রহিমও এটা বলে দেয় যে এবার তিনি যদি কিছু করতে না পারেন তো তিনি কোচিং সারা জীবনের জন্য ছেড়ে দেবেন। আমরা দেখে যে ফেডারেশনের সব মেম্বাররা রাজি হয়ে যায়, যে কারণে শুভঙ্করকেও এগ্রি করতে হয় এবং এইভাবেই কোচ রহিমকে আবার একবার ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হিসেবে নেওয়া হয়। আবার কোচ হওয়ার পরেই কোচ রহিম সোজা নিজের টিমের সাথে দেখা করে এবং তিনি টিমের সমস্ত মেম্বারদের একত্র করে তাদের ট্রেনিং স্টার্ট করে দেয়। তারপর বেশ কয়েক মাসের খতরনাক ট্রেনিং এর পর তিনি তার ফুটবল টিমকে সম্পূর্ণরূপে তৈরি করে ফেলেন। সাল 1962 এসে গেছে আর এবছর এশিয়ান গেমস শুরু হতে চলেছে, অর্থাৎ এমন টুর্নামেন্ট যাতে এশিয়ার সব দেশ প্রতিযোগিতা করে। আর এখন ইন্ডিয়াকে এই এশিয়ান গেমসে ফুটবল খেলতে হবে। কিন্তু এখানে যখন সব প্রস্তুতি হয়ে যায় তখন আমরা জানতে পারি যে ইন্ডিয়ান ফুটবল টিমকে বাইরে পাঠানো হচ্ছে না। আর যেহেতু এইবার এশিয়ান গেমস ইন্দোনেশিয়া করাচ্ছে, এ কারণে ইন্ডিয়ান ফুটবল টিমকে ওখানে যেতে বারণ করে দেওয়া হয়েছে। এটা জানার পর সবাই অনেক শক পায়, কিন্তু তখনই গিজরাজ রাও যিনি নিউজ জার্নালিস্ট তিনি কোচ রহিমের পাশে আসে এবং তাকে বলেন আমি মিনিস্টারদের এটা রিকোয়ারমেন্ট করেছি যে তারা যেন ফুটবল টিমকে বাইরে না পাঠায়, কারণ যদিও তোমরা মেডেল তো জিততে পারো না আর ফালতুই বাইরে ঘুরে আসো। আর এই সময় ইন্ডিয়ার কাছে অনেক কম ফরেন রিজার্ভ আছে, এজন্য ইন্ডিয়া ফুটবল টিমের যাওয়া ক্যান্সেল করে দিয়েছে। এই কথা শোনার পর কোচ রহিম স্ট্রেট ফাইন্যান্স মিনিস্টারের সাথে সাক্ষাৎ করে। কোচ রহিম তাকে কনভিন্স করে নেয় যে তিনি অবশ্যই টিমের সমস্ত মেম্বারদের না পাঠান আর এদের পকেট মানি না দেন, কিন্তু তারপরেও তিনি টিমের মেইন মেম্বারদের পাঠায় যারা 15 জন মেম্বার ছিল, কারণ তাদের এখানে খেলা অনেক প্রয়োজন। তারপর তারা এজন্য রাজি হয়ে যায় এবং ইন্ডিয়ান ফুটবল টিমকে ইন্দোনেশিয়া পাঠানো হয়। কিন্তু ইন্দোনেশিয়া এসে জানা যায় যে ইন্ডিয়ার প্রথম ম্যাচ সাউথ কোরিয়ার সাথে, আর সাউথ কোরিয়া পুরো এশিয়ার নাম্বার 1 ফুটবল টিম। কিন্তু ইন্ডিয়ার আরও একটি ঝাটকা লাগে, ইন্ডিয়ার যে গোলকিপার পিঠার থাংরাজ এর পায়ে মোচড় লাগে আর ওকে রেস্ট নিতে হয়। কোচকে গোলকিপার চেঞ্জ করতে হয়। এই নতুন গোলকিপার খুব বেশি লম্বা ছিল না। ম্যাচের ভেতরে দেখা যায় যে সাউথ কোরিয়ার টিম ইন্ডিয়ার উপর বেশ দুঃসাধ্যকর হয়ে উঠেছে আর তারা একটার পর একটা গোল করতে থাকে। যেহেতু ইন্ডিয়ার এই নতুন গোলকিপারের বেশি এক্সপিরিয়েন্স ছিল না, এই কারণে সে বেশি গোলকে আটকাতে পারছিল না। আর তারপর আমরা দেখি যে ইন্ডিয়ার টিম এই ম্যাচটাকে হেরে যায়। এটার পরে ইন্ডিয়া ফুটবল টিমের উপর থেকে সবার আশা ভেঙে যায় আর অর্ডার চলে আসে যে টিমকে ফিরে আসতে বলা হোক, কারণ এখন তাদের উপর বেশি খরচ করার আর তাদের ওখানে বেশিক্ষণ থাকার কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেও তারা ভালো খেলছিল না। আর এজন্য প্রস্তুতি নেওয়া হয় যে কিছুদিনের মধ্যেই তাদের টিমকে ফিরিয়ে আনা হবে। কিন্তু কোচ নিজের টিমের সাথে দেখা করে সবাইকে মোটিভেট করেন আর তিনি সবাইকে বলেন এই সবাইকে কোঅর্ডিনেশনের সাথে খেলতে হবে, সবাইকে গ্রাউন্ডের উপর এক দেখতে হবে। আর এখন যেহেতু কারোরই ইন্ডিয়ান টিমের উপর কোনো আশা নেই, কিন্তু তার এই টিমের উপর অনেক ভরসা আছে। এরপর টিমের পরবর্তী ম্যাচ হয় ইন্ডিয়া বনাম থাইল্যান্ডের। আর এখন যেহেতু কারোরই ইন্ডিয়ান টিমের উপর কোনো আশা নেই, কিন্তু তার এই টিমের উপর অনেক ভরসা আছে। যদিও এই ম্যাচে থাইল্যান্ড টিম ইন্ডিয়ার পরে বেশ ভারী পড়ছিল আর তারা গেমের ভিতরে কিছু চিটিংও করছিল, কিন্তু তারপরেও তাদের ফাউল দেওয়া হয় না। তারা এখানে বেশ অ্যাগ্রেসিভ হয়ে খেলছিল এবং তারা ইন্ডিয়া টিমকে বেশ ধাক্কাও মারছিল। এ কারণে ম্যাচে টিমের একজন মেম্বার যার নাম জার্নাল, তার মাথায় চোট লাগে আর সে বেহুশ হয়ে যায়। ম্যাচ থেকে তাকে বাইরে নেওয়া হয়। এখন ইন্ডিয়াকে 11 জন প্লেয়ার থেকে 10 জন প্লেয়ার নিয়ে খেলতে হচ্ছে। কিন্তু এরপরে ম্যাচ শুরু হয়, আমরা দেখতে পাই এখন ইন্ডিয়ার প্লেয়ার আরও অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে আর তারা একটার পর একটা গোল করতে শুরু করে। তারপর দেখতে দেখতে ইন্ডিয়া ফুটবল টিম এই ম্যাচটি জিতে যায়। এরপর টিমের ওপর সবার আশা আবার জেগে ওঠে ও সব
সব ইন্ডিয়ান এই ম্যাচটি দেখে খুব খুশি হয়। পরবর্তী ম্যাচ ইন্ডিয়ার ভিয়েতনামের সাথে হয়, আর এই ম্যাচেও ইন্ডিয়া পুরো চেষ্টা চালিয়ে ভিয়েতনামকে হারিয়ে দেয়। এই ম্যাচের পরে আমরা দেখি যে এস.এ. রহিমের শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর তার অনেক কাশি হচ্ছিল, সাথে রক্তবমিও হয়, কিন্তু তারপরেও তিনি শক্ত হয়ে থাকেন আর নিজের ক্যান্সারের ব্যাপারে চিন্তা না করে টিমের ব্যাপারে ভাবতে থাকেন। কিন্তু এই সমস্ত বিষয় নিউজ জার্নালিস্ট গিরিরাজ রাও দেখে ফেলেন, আর তিনি বুঝে যান যেখানে একদিকে তিনি নিজের অহংকারের জন্য ইন্ডিয়াকে হারানোর চেষ্টা করছে, অন্যদিকে কোচ রহিম যে নিজের এত শারীরিক অবস্থায় থেকেও নিজের টিমের ব্যাপারে ভাবছেন আর দেশের জন্য সুনাম আনতে চাচ্ছেন। এজন্য জার্নালিস্ট গিরিরাজ রাও এখন শুধরে গেছেন আর তিনি টিমকে সাপোর্ট করতে শুরু করেন। ইন্ডিয়া সেমিফাইনালে চলে আসে, যেখানে ইন্ডিয়ার ম্যাচ জাপানের সাথে হয়। যদিও জাপানও অনেক ভালো টিম, কিন্তু তারপরও ইন্ডিয়া তাদের সম্পূর্ণ চেষ্টা চালিয়ে জাপানকেও হারিয়ে দেয়। এভাবে ইন্ডিয়া সেমিফাইনালে চলে আসে, যেখানে সেমিফাইনাল টিমের মধ্যে ইন্ডিয়ার ম্যাচ আবারও সাউথ কোরিয়ার সাথে হয়। সাউথ কোরিয়া যারা প্রথম ম্যাচেই ইন্ডিয়াকে খুবই খারাপভাবে হারিয়েছিল, কিন্তু এই ম্যাচ শুরু হতেই দেখা যায় এইবার ইন্ডিয়ার গোলকিপার পিটার থাংরাজ ফিরে এসেছেন, যে কারণে ইন্ডিয়া ফুটবল টিম স্ট্রং হয়ে যায়। স্টার্টিংয়েই সাউথ কোরিয়ার টিম ইন্ডিয়াকে অনেক খারাপভাবে ডিফেট করে।